নমস্কার, বাংলা কাহিনী কথায় আমি প্রীতি। সকল প্রিয় শ্রোতা বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ। এখনই শুরু হচ্ছে গ্রাম বাংলার অলৌকিক গল্প, লেখক পূর্ণেন্দু পত্রীর লিখিত গল্প তেঁতুল গাছের শাকচুন্নি। তখন আমি কলকাতায় মেসে থাকি। কলেজের পরীক্ষা হয়ে যাওয়ার পর হাওয়া বাতাস পরিবর্তন করতে কিছুদিনের জন্য গ্রামে ফিরে এসেছি। একদিন কাক ভোরে পুকুরের রোয়াকে বসে দাঁত মাজছি। মাও ঘাটে এসেছে ঠাকুর পুজোর বাসন মাজতেই মা কথা বলে চলেছে নন্দী পিসির সঙ্গে। নন্দী পিসি আমাদের নিজেদের পিসি নয়, গোটা গ্রামের পিসি। বাবা কাকা মা জেঠিরাও পিসি বলে, আমরাও বলি। বিধবা, বয়স প্রায় 60-70, ছিবড়ে পাকানো একরত্তি চেহারা, কিন্তু কথা বলতে পারে বটে। দিনরাত যেন খই ফুটছে মুখে। পাড়ার বাড়িতে বাড়িতে রাজ্যের যত খবর পৌঁছে দেওয়াটাই তার সারা দিনের কাজ। দাঁত মাজতে মাজতে শুনতে পাচ্ছি নন্দী পিসি মাকে বলছে, শাশুড়ি ভবে কি ঝগড়া মা, কি ঝগড়া। ছেলেটাও হয়েছে তেমনই বড়ুয়া চলে। লেখাপড়া শিখে কি করে যে মানুষ এমন স্বার্থপর হয় বুঝিনি। কৌতূহল চেপে না রাখতে পেরে আমি বলে ফেলি, কাদের কথা বলছো গো পিসি? আমি কথাগুলো শুনে ফেলেছি দেখে নন্দী পিসি আমার দিকে এক ঝলক তাকিয়ে একটু বেঁকে বসে। সে তুই জানবি রে, অন্য গায়ের কথা বলতেছি। সেদিন আর চেপে রাখতে পারিনি। জিভের ডগায় উঠে এসেও যে প্রশ্নটাকে গিলে ফেলতে হয়েছে অন্য দিনগুলোয়। আচ্ছা পিসি, তুমি 10 গাঁয়ের এত হাড়ের খবর পাও কি করে গো? পিসির মুখে এক গাল হাসি, অর্ধেক দাঁত পড়ে গেছে। যেগুলো আছে পান দোক্তার কষে মিশমিশে কালো। হাসলে মরা খুলির হাসির মতো বিকট হয়ে ওঠে মুখটা তার। সে তো কে কেন বলবো রে ছুড়া, আবার এক মাসি আছে, তার কাছ থেকে পায়। তোমার মাসি? তাহলে তার বয়স কত? তার বয়স তা ধর এখন হবে 6-25। 6-25 মানে 125? 125-এ বেঁচে আছে, তাই আবার হয় নাকি? আর হলে তো আমরা জানতে পারতাম, সারা পড়ে যেত তাকে দেখার। বিশ্বাস হলনি তো তোর? তাহলে তোর মাকে জিজ্ঞেস কর। লব, তোর বেটাকে বলে দে তো মাসির কথা। আমি মায়ের দিকে তাকাই। হ্যাঁ গো মা, সত্যি? মা ধমকে দেয়, তোর ওসব কথা নিয়ে মাথা ঘামানোর দরকারটা কি? শুনলে তো আছে, ব্যাস হয়ে গেল। আছে যদি কোথায় আছে, আমরা দেখতে পাই না কেন? নন্দী পিসির কোটরে ঢোকা চোখ দুটো এবার আমার দিকে। দেখতে না পেলেই বুঝি নেই? ভগবানকে তো চোখে দেখতে পায় না কেউ, তাহলে কি ভগবান নেই? ভগবানের কথা আলাদা, তুমি তো বলছো জ্যান্ত মাসির কথা। তাহলে দেখাও একদিন। আবার ধমকানি মায়ের গলায়। নন্দ, দাঁত মাজা হয়ে গেছে, পড়তে বসো তো যাও। আমি ঘাট থেকে উঠে আসি। মাথার মধ্যে কিন্তু পেরেক দিয়ে সাঁটা হয়ে যায় 125 বছরের মাসির রহস্যটা। যখন পড়ছি, যখন খাচ্ছি,
যখন ফুটবল খেলছি মাঠে, এমনকি সাইকেলে চেপে যখন দোকানে যাচ্ছি, সব সময়ই মনের মধ্যে ওই ধাঁধাটার ঘুরঘুরনি চলতেই থাকছে। দিন পাঁচেক পরের কথা, হঠাৎ একদিন ফাঁকা রাস্তায় একা পেয়ে যায় নন্দী পিসকে। তড়াক করে সাইকেল থেকে নেমে ধীপ করে একটা প্রণাম। ভালো থাকো বাবা। তখনই ছুড়ে দিই মোক্ষম প্রশ্নটা, আচ্ছা পিসি, মাসির মারফত তুমি যদি রাজ্যের খবর পেয়ে যাও, তাহলে আমাদের কলেজের খবর পাবে না কেন? তোদের কলেজের খবর? কি খবর? এই ধরো, আর 10 দিন পরে হাফ ইয়ারলির রেজাল্ট বেরোবে। বেরোবার আগে জানাতে পারো না কে ফার্স্ট, কে সেকেন্ড, কিংবা কে থার্ড, এইসব খবর? এইসব খবর? আচ্ছা, মাসিকে জিজ্ঞেস করবো খন, জিজ্ঞেস করে তোকে জানিয়ে দেবো। মনে মনে জানি মাসি তো মাসি, মাসির ঠাকুরদারও সাধ্য নেই কলকাতার কলেজের পরীক্ষার খবর আগে থেকে জেনে ফেলার। আর দিন কয়েকের মধ্যে মন থেকে মুছেও যায় ব্যাপারটা। 3 দিন পরে পায়ের তলার মাটিতে ভূমিকম্পের কাঁপুনি। পুকুরে খেলার মাঠের কাদা হাত ধুয়ে বাড়িতে ঢুকেছি কি ঢুকিনি, বাবার গলায় কলেজের ইংরেজি স্যারের গর্জন। আরে হতভাগা, ড্যাং ড্যাং করে খেলে বেড়াচ্ছ দিন রাত, হাফ ইয়ারলিতে যে পটল তুলে বসে আছো, খেয়াল আছে সেদিকে? হাফ ইয়ারলি? এখনো তো রেজাল্টই বেরোয়নি। বেরোলে দেখো, ফার্স্ট যদি হতে নাও পারি, সেকেন্ড তো হবই। আর তোমাকে সেকেন্ড হতে হবে না, অঙ্কে ডিগবাজি খেয়ে সেকেন্ড হবে। অঙ্কে ডিগবাজি খেয়েছি? কে বললে তোমাকে? কে আবার বলবে? যাকে জানতে চেয়েছিলি, এই তো খানিক আগে নন্দী পিসি এসেছিল তোর খোঁজে, তোকে না পেয়ে আমাকে বলে গেল সব। কি বলে চলে গেল? কে ফার্স্ট, কে সেকেন্ড, এই সব। কে ফার্স্ট? সন্তোষ জানা। আর সেকেন্ড? মহিম সাঁতরা। আর থার্ড? দেবাশিস পুরকায়স্থ। আমি? অঙ্কে কচু পোড়া। বাজে কথা। ভেতরে ভেতরে ফুটো বেলুনের মতো চুপসে গিয়েও বাবার কাছে বুকে ছাতি ফুলিয়ে বলি, নন্দী পিসির ওইসব আজগুবি গল্পে তোমাদের মতো আমি কান্দি না। সত্যিকারের রেজাল্ট বেরোক, তখন দেখে নিও। সংস্কৃত স্যারের মতো মায়ের টিপ্পনি। থাক, তোমার বিদ্যে দৌড় আমাদের আর দেখাতে হবে না। হাফ ইয়ারলির রেজাল্ট বেরোয় যথাসময়ে, আর সেটা শুনতে শুনতে আমার চোখ দুটো অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে রাজভোগের সাইজ। সত্যি সত্যি ফার্স্ট হয়েছে সন্তোষ, সেকেন্ড মহিম, আর থার্ড দেবাশিস। আমি অঙ্কে ডাহা ফেল। রেজাল্ট বেরোনোর পর চোখের জলে নাক মুখ ভিজিয়ে কলকাতার মেসে ফিরে এলাম। রাত্রে ঘুমোতে পারি না। ফেল করা দুঃখে নয়, নন্দী পিসের মাসি কি করে জেনে গেল এমন দুঃসাধ্য খবর, সেটাই হাত লাট্টুর মতো ঘুরে চলেছে মগজে। এরপর মাস 3 পরের কথা। অঝোর বৃষ্টি নামল বিকেল বেলায়। গ্রামে এসেছি, খেলার মাঠ থেকে ফিরছি। একটা জায়গায় রাস্তার বাঁধ কাটিয়ে দেওয়া হয়েছে বানের জলকে মাঠ থেকে অন্যদিকে সরিয়ে দিতে। আমি লাফিয়ে নালাটা পার হয়ে চমকে উঠি। নন্দী পিসি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে, তার চোখ আমার দিকেই। কি পিসি, তুমি এখানে দাঁড়িয়ে?
কাল সন্ধ্যেবেলায় কামারশালায় ঢিপির কাছে এসে দাঁড়াবি। তোকে নিয়ে যাব মাসির কাছে। মাসির কথা জিজ্ঞেস করছিলি না? আনন্দে আমার পিঠে যেন প্রজাপতির ডানা। পরের দিন ঠিক সময়ে কামারশালার ঢিপির তলায়। সন্ধে হয়ে গেছে, জায়গাটা নির্জন। শুধু ঢিপির পিছনের কামারশালা থেকে লোহা পেটানোর দুমদাম শব্দ, আর মাথার উপরে ঘরে ফেরা পাখিদের ডানার ঝটপটানি। খানিক পরে এসে গেল নন্দী পিসি। নন্দী পিসির সামনে, আমি পিছনে। মল্লিকদের পুকুর পেরিয়ে অধিকার বাড়ির পর প্রকাণ্ড বাঁশঝাড়ের রাস্তাটা যেন গুহার মতো। সেই গুহার ভিতর দিয়ে জানাপাড়ার পান বরজ ডাইনে রেখে নন্দী পিসি বাঁদিকে বাঁকতেই আমি বলে উঠি, ও পিসি, কোথায় যাচ্ছ? ওদিকে তো শুধু বন জঙ্গল। ভয় করছে না কি রে তোর? এই তো এসে গেছি, আর একটুখানি। আমি ভেবেছিলাম কোনো বাড়িতে যাচ্ছি, হয়তো বাড়িটিতে গিয়ে দেখব চৌকিতে শুয়ে থাকা হাড় এক বৃদ্ধাকে। কিন্তু এ কোথায় টেনে নিয়ে চলেছে আমাকে নন্দী পিসি? তখনই গায়ের লোম জোতোর বরুষের মতো খাড়া, বুকের মধ্যে ডিপ ডিপিনি শুরু। আমি বাঁহাতে জাপটে ধরি নন্দী পিসির আঁচল। গায়ে হাত ঠেকতেই আমার গোটা শরীরে ঠান্ডা শীতল হাওয়া বয়ে গেল। অন্ধকার পেরিয়ে নন্দী পিসি এসে থামল জঙ্গলের ধারের একটা প্রকাণ্ড ঝাঁকড়া তেঁতুল গাছের তলায়। ছেলেবেলায় দু একবার এদিকে ঝোপঝাড়ে কুল পাড়তে এসেছি বলেই আন্দাজ করে নিতে পারি ওটা তেঁতুল গাছ। চারপাশে এমন ঘুরঘুরতে অন্ধকার যে কোনো গাছকে আলাদা করে চেনার উপায় নেই। আকাশ, মাটি, গাছপালা সব একাকার হয়ে গিয়ে যেন একটা অন্ধকারের পাহাড় খাড়া করে তুলেছে চোখের সামনে। বুঝতে পারি শুকিয়ে আসছে গলাটা। টের পাই হাত পায়ের কাঁপুনি, তখন ডেকে চলেছে কোথাও। তার প্রত্যেকটা ডাকে কেঁপে কেঁপে উঠছে বুকের রক্ত। এবার নন্দী পিসির গলা, ও মাসি, বাড়ি আছো? প্রশ্নটা শেষ হতেই তেঁতুল গাছের ভিতরে খড়খড়ে ঝরঝরে শব্দের একটা মেঘি ঝড় বয়ে গেল যেন। অনেক উঁচু থেকে কেউ যেন নেমে এলো নিচে আমাদের সামনে। তারপরে খিলখিলে গলায়, এগো মাসি, তোর কথায় ভাবতেছি না, সঙ্গে কে? দেখো তো একে চিনতে পারো কি না? দাঁড়া দেখি। দিশেহারা হয়ে আমি উপর দিয়ে তাকায় এক ঝলক, আর তখনই চোখে পড়ে তেঁতুল গাছের নিরেট অন্ধকারের ভিতরে দুটো টুনি বাল্বের মতো আলোর বিন্দু। চোখ নামিয়ে বুঝিয়ে ফেলি সঙ্গে সঙ্গে, ও, এ তো মুকুজ্জেদের বাড়ির ছেলে, খুব দুষ্টু। দুপুরবেলা পাড়ার ঘরের আচার চুরি করে খেত। তাল গাছে উঠে শালিক পেড়ে এনে খাঁচায় পুষত। স্কুল থেকে বাড়ি ফেরার সময় অধিবাসীদের বাগানের আমলকি পারত ঢিল ছুঁড়ে ছুঁড়ে। পড়ার বইয়ের আড়াল দিয়ে ভূত পেত্নীদের বই পড়ত। তাহলে চিনতে পেরেছো তো? ওর খুব শখ ছিল তোমাকে দেখার। তোমার বয়স যে 6-5, সেটা বিশ্বাস হয়নি ওর। নন্দী পিসির কথা শেষ হবার সঙ্গে সঙ্গে একটা অদৃশ্য হাসির ঝাপটা। অমন হাসি জীবনে শুনিনি কখনো। ঠিক মনে হলো একসঙ্গে সখানেক চাঞ্চিকের হাসির লুটুপুটি। এরপর নন্দী পিসির মাসি বললে, ওর কি দোষ বল? ও কি জানে আমাকে? না দেখেছে কখনো? ওর মা জানতো।
ওর মা যখন নতুন বউ হয়ে শ্বশুর বাড়িতে এলো, হপ্তায় হপ্তায় গিয়ে ঝামা দিয়ে পায়ের তলা ঘষে আলতা পরিয়ে দিতাম, হাত পায়ের নখ কেটে দিতাম। সোহাগী নাপতেনির কত খাতির ছিল ওদের বাড়িতে। ওর মায়ের পেটের বাচ্চা হলো প্রথম, তার নাড়ি কেটে দিয়েছি আমি, আতুর ঘর পাহারা দিয়েছি রাত জেগে, তার বদলে পেট পুড়ে খেয়েছি দুবেলা, শাড়িও পেয়েছি। প্রথম ছেলের পর ওর মা যখন আবার মা হলো, আমারই নাড়ি কাটার কথা, কিন্তু তার আগে আমাকে খুন করলো মুখ পোড়া স্বামীটা। গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দিল কড়ি কাঠে। স্বর্গে যাও হলো না আমার অপঘাতে মৃত্যু বলে, তো সেই থেকে এই তেঁতুল গাছেই আছে। ওদিকে আমার খুনি স্বামীটাও পাগল হয়ে কুষ্ঠ রোগ হয়ে মারা গেল। তারপরে আমার চোখকে ফাঁকি দিয়ে এই মুকুজ্জেদের বংশে জন্ম নিয়েছে এরই বোন হয়ে। কিন্তু তুই একে কেন এনেছিস? ওর বোনকে তোর আনবার কথা ছিল। এর পরের কথাগুলো শুনতে পাইনি আর, অজ্ঞান হয়ে গেছি ততক্ষণে।